চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন। কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন? এই যে না, তুমি এখনো যা বলেছো সেটাই যথেষ্ট। তার কারণ হচ্ছে এই এত বড় শিক্ষা দুর্নীতি, যার জন্য আজকে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে, এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে, সেই খবর আগাম দলের কাছে ছিল এবং 2021-এর নির্বাচনের আগে থেকে তো মারাত্মক। আমি তোমার আরেকটা কথা বলছি, নামটা বলবো না। আমি তখন জেলে, আমি জেলে বসে আছি, প্রেসিডেন্সি জেলে। বেশ, এক অফিসার আর একজন মানে অর্ডারকে নিয়ে এলেন। তো অর্ডারকে নিয়ে এলেন কি না, শিক্ষকের চাকরি হচ্ছে, কোনো লোক একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লক্ষ টাকা চেয়েছেন, আমি 5 লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয়। আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয়, মানে ঘুষের যদি ডিসকাউন্ট হয়, ঘুষের যদি ডিসকাউন্ট হয়, কারণ আমি কোনোভাবে টাকাটা জোগাড় করতে পারছি না। এবার এই সব, তার মানে সেই লোক এখনো গরাদের বাইরে আছে। তিনি পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন এবং মন্ত্রিসভার মধ্যে রয়েছেন, মন্ত্রিসভার সদস্য। কেউ না কেউ তো অন্যায় করেছে, কেউ না কেউ অন্যায় করেছে, চাকরি পেয়েছে, কিন্তু বাকিদের একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ে গেছে। একদম আমার কোথাও মনে হচ্ছে বিরোধীরা জট পাকিয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, সব ঠিক, কিন্তু চুরি ডাকাতি যখন এখান থেকে হয়ে লন্ডভন্ডটা হয়েছে, আমাদের কোনো কোনো ব্যক্তি, তারা প্রশাসনে থাকুন বা কোনো কোনো ডিপার্টমেন্টে থাকুন, এসএসসি হোক বা এসএসসির অভিভাবকরা হোক, তারা যদি একটু সদিচ্ছা দেখিয়ে এই ছেলে মেয়েগুলির সঙ্গে বসতেন, আজ এই প্রবলেম সলভ হয়ে যেত। 13 থেকে 16-র মধ্যে তুমি জেলের মধ্যে বসে তোমার ঘুষের ডিসকাউন্টের অ্যাপিল পাচ্ছ, অর্থাৎ তখন এই বেআইনি পথে সমস্ত রিক্রুটমেন্ট অর্থাৎ ঘুষ নিয়ে চাকরি দেওয়ার যে ট্রেন্ডটা সেটা শুরু হয়ে গেছে এবং তাতে একেবারে রাজ্যের মন্ত্রী যুক্ত, যিনি এখনো রাজ্যের মন্ত্রী আছেন, এখনো রাজ্যের মন্ত্রী, সম্ভবত 16 সালটা এখনো তিনি রাজ্যের মন্ত্রী। এবং 2021 সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন, কোন জেলায় তুলছেন, এই খবর পর্যন্ত কিন্তু ছিল, কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি। দল সব জানতো, দল সব জানতো, কিন্তু মন্ত্রী মানে যার কথাটা উনি বললেন, সেই মন্ত্রীটাকে এবার তো বলে দিন সেই মন্ত্রীটা কে? যা সর্বনাশ হওয়ার তো হয়ে গেছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রথমে এই প্যানেলকে বাতিল করে, যার পরেই এই ইন্টারভিউটা দিয়েছিলেন কুণাল ঘোষ। এটা একটু পুরনো, মানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন অর্ডারটা করেছিল পুরো প্যানেল বাতিলের, তারপরে কুণাল ঘোষ এই ইন্টারভিউ দিয়েছিলেন, তখন এই কথাগুলো বলেছিলেন। তো এখন তো তাতেই শিলমোহর দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টও, ফলে সবার চাকরি চলে গেছে। তো যা হওয়ার তো হয়ে গেছে, এবার তো বলে দিন কে সেই মন্ত্রী যিনি 7.5 লাখ টাকা চেয়েছিলেন, 5 লাখ জোগাড় করতে পেরে আপনার কাছে আবার সুপারিশ করার জন্য তদবির করতে আসা। জানি না আপনি মানে সুপারিশ করে দিয়েছিলেন কিনা এবং তারপর সেই ব্যক্তির স্বজনের চাকরিটা হয়েছিল কিনা সেটাও তদন্তের। তো এবার তো বলে দিন কে সেই মন্ত্রী, বলে তো দিন। আপনি তো সৎ সাহস দেখাচ্ছেন, অন্তত বলার চেষ্টা করছেন, জাহির করার চেষ্টা করেছেন এই মিডিয়াতে। আপনি সব জানেন, দলও সব জানতো, তো এটুকু তো বলে দিন কে সেই মন্ত্রী, তাকে ধরতে অন্তত সাহায্য তো করুন। যখন আপনি এতটাই বলছেন অনিয়ম হয়েছে, বেনিয়ম হয়েছে, এগুলো এই করা উচিত ছিল, সেই করা উচিত ছিল, তো এটুকু তো সাহায্য করুন। অন্তত প্রকাশ্যে বলে মানুষের সামনে ওই অসৎ ব্যক্তির মুখোশটা তো কমসে কম খুলে দিন, এটুকু তো আশা করব। নাকি সেটাও করতে পারবেন না? তাহলে এইসব বলার কি অর্থ রয়েছে? এটুকু তো বলুন, আপনি জানেন অ্যাটলিস্ট এই মন্ত্রী টাকা তুলছিলেন, তিনি আবার পার্থ নন, অন্য কেউ, তো সেটা তো কমসে কম বলে দিন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক শুনলেন, দল তার মানে সব জানতো। দল জানতো বলেই নাকি পার্থকে নতুন করে শিক্ষা দপ্তরের মন্ত্রী করেনি 21-এর পরে। কিন্তু উনি যে প্রশ্ন তুললেন যে দল
কি ব্যবস্থা নিয়েছে। এটাও বললেন যে কোত্থেকে কাদের মাধ্যমে টাকা পয়সা তোলা হচ্ছিল সব জানতো, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। কেন নেয়নি? দল সব জানতো, হয়তো শিক্ষা দপ্তর দেয়নি, কিন্তু দল পার্থকে মন্ত্রী কিন্তু করেছিল, তাকে এমএলএ করা, মন্ত্রী করা সব করেছিল। তাহলে যখন দল সব জানতো যে এই হয়েছে, এত দুর্নীতি হয়েছে, এত টাকা পয়সা তোলা হয়েছে, তারপরেও কেন পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? তার মানে কি দল তখন বুঝতে পেরেছিল যে আরও অনেকে জেনে যাচ্ছে? কারণ তার আগে তো সব অভিযোগ আসতে শুরু করছিল, মানে দল কি তখন জানতে পেরে গেছিল যে আরও অনেকে জেনে যাচ্ছে, ফলে আর কিছু করা যাবে না, একটু ধামাচাপা দিতে হবে, ফলে এখন অন্তত ওকে সরিয়ে দাও, সবাই জেনে যাচ্ছে, শুধু আমরা জানলে ঠিক ছিল, দলের বাইরেও লোকজন জেনে যাচ্ছে, তদন্তের ব্যাপারটা উঠে আসছে, সমস্যা হতে পারে, সেই জন্য কি সরিয়ে দেওয়া? মানে ওই চাপে পড়ে ভয়ে সরিয়ে দেওয়া? যদি সত্যি সততার জায়গা থেকে পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো, তাহলে তো পার্থ টিকিটই পেতেন না, কোনো মন্ত্রী হতে পারতেন না। তাহলে কিসের ভিত্তিতে পার্থকে শিক্ষা দপ্তর থেকে সরানো হয়েছিল? সদিচ্ছা নাকি লিমিট ক্রস করে যাচ্ছে, অনেকে জেনে যাচ্ছেন, আর পার্থরও লোভ মানে কমানো যাচ্ছে না, ফলে সরিয়ে দাও, আখেরে আমাদেরকেও বাঁচতে হবে, সেই জন্য কিসের জন্য সরানো হয়েছিল? আর এদিকে কুণাল ঘোষ বলছেন যে দল সব জানতো, ওদিকে দলের সুপ্রিমো তিনি বলছেন আমি কিছুই জানি না, এমনকি এসএসসিটাও আমাদের কোনো দায়িত্বের মধ্যে পড়ে না বলে এড়িয়ে যাচ্ছেন। ওটা একটা অটোনমাস বডি, ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা কিছু বলি না, ওরা আমাদের কিছু বলে না বলে এড়িয়ে যাচ্ছেন না। নবান্নে বসে প্রেসমিট করেছেন দুদিন আগে, কিছুই জানেন না। অথচ দলের যিনি মুখপাত্র তিনি বলছেন সব জানতো, দল সব জানতো, কোত্থেকে কাদের মাধ্যমে কত টাকা পয়সা সব জানতো, সব জেনে বুঝে চুপ করে বসেছিল দল। কেন বসেছিল? এখানেই তো প্রশ্ন, কেন বসেছিল? তাহলে কি ওই টাকা পয়সা যেগুলো যা তোলা হয়েছিল সেগুলো কি শুধু একাই পার্থ ভোগ করতেন, নাকি আরো অনেকের কাছে যেত বা গেছে, সেই জন্য তারা সব চুপ করে বসেছিলেন, কিছু বলেননি? প্রশ্ন উঠবে না যে সব জানতো সব কিছু, তারপরও সেই পার্থকে মন্ত্রী বানানো? আরে শিক্ষা দপ্তর থেকে সরানো হয়েছে তো কি হয়েছে? তাকে তো মন্ত্রী করা হয়েছে। তো এত কিছু জেনে বুঝে এত এইরকম 2 নম্বরই হয়েছে, তারপরেও একটা লোক কি করে দলে জায়গা পায় সব জেনে বুঝে? এখানেই তো প্রশ্ন, সদিচ্ছার অভাব আর দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা যা হবার হয়ে গেছে। বাইরের লোক জেনে যাচ্ছেন, এবার একটু সাইড কাটো, একটু সরো, এদিক ওদিক করো, দিয়ে বাঁচতে হবে তো, সেটাই তো। এবং দেখেছেন তো দর্শক, তারপরেও টানা ধামাচাপা দিয়ে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের সুপ্রিমো। এত দুর্নীতি, এত কিছু। ওনাকে একবার বলতে শুনেছেন যে এটা দুর্নীতি হয়েছে? উনি কি বলেছেন? ভুল ভুল ভুল, মানুষ মাত্রই ভুল হয়। নেতাজি বলে গেছেন ভুল করা মানুষের অধিকার, এটা ভুল করলে ক্ষমা করতে হয়। আর এদিকে কুণাল ঘোষ বলছেন এই যে এত দুর্নীতি, এত অনিয়ম হচ্ছে, হ্যাঁ যারা বিরোধী তারা হয়তো জট পাকাবেন, সেটা পলিটিক্যাল একটা এজেন্ডা, কিন্তু দল তো জানতো যে চুরি এখান থেকে হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী সুপ্রিমো তিনি কি কখনো চুরি কথাটা বলেছেন? কখনো বলেছেন? সবসময় ভুল করার অধিকার আছে, মানুষকে আত্মসমর্পণ করতে দেওয়া উচিত বলে এখনো বলে যাচ্ছেন, এখনো স্বীকার করছেন না। তো তাহলে কেন তাকে চোরেদের রানী বলে লোকজন বলবেন না বলুন তো দর্শক? যে এত চুরি, এত দুর্নীতি, এত চোর, সেটা জেনে শুনেও যখন বসে আছেন এবং সেগুলোকে যখন তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, তখন তাকে কেন চোরেদের রানী মানুষ বলবেন না? সেটা বললে রাগ হয়ে যাচ্ছে, কেন আমাকে বলা হচ্ছে? যখন পার্থ চ্যাটার্জির ওই টাকা পয়সা উদ্ধার হয়েছিল, সেই টাকা পয়সা উদ্ধার যেসব ছবি সামনে এসেছিল, সেই ছবি দিয়ে টাকা তোলার ছবি, মানে টাকার ওই অঙ্কটা যা দেখা গেছিলো, সেই ছবি দিয়ে মমতা ব্যানার্জির ছবি দিয়ে কিছু হয়তো কোথাও প্রচার হয়েছিল, মানে কলকাতায় কোথাও একটা পোস্টার হয়েছিল। তখন উনি হুঁশিয়ারি দিয়েছিলেন, কান ছিঁড়ে নেবো নাকি নাক ছিঁড়ে নেবো, কি একটা বলেছিলেন। হ্যাঁ, আমার নামে কেন? আপনি আবার আপনার নামে কেন? মানে এই তো কুণাল ঘোষ বলছেন দল সব জানতো। দল মানে কে? দল মানে আপনি না? টোটালটা সব সুবিধা এটাই তো বলা হয়ে থাকে, দল মানে মমতা ব্যানার্জি একটাই মুখ, একটাই দল মানে মমতা ব্যানার্জি। তো উনি বলছেন দল জানতো, তো আপনি জানতেন না? তো আপনি যখন জেনে শুনেও চুপ করে বসে ছিলেন, তো যখন টাকা পয়সা উদ্ধার হচ্ছে, তো তখন আপনার নামে কথা উঠবে না? সাধু সাজছেন, এখন সাধু সাজছেন। সুতরাং দর্শক, যেটা
অনেকেই বলছেন, আমারও সেটা বক্তব্য, আসল লোককে ধরতে হবে, ধরে জেলে পুরতে হবে, ধরে জেলে পুরতে হবে। মন্ত্রিসভার সদস্য উনি বলছেন, এবং ভাবুন 2016-র আগে উনি তখন জেলে ছিলেন, তখন থেকে চলছে চাকরি কেনা বেচা, তখন থেকে 2016-র আগে ভাবুন। তারপর ওটা কোন সেকশনের? এই যে এটা তো 2016 এসএসসি বলা হচ্ছে, সেই নিয়োগ তো পরে পরে হয়েছে, তার নিয়োগ তো পরে পরে হয়েছে। তাহলে কুণাল ঘোষের কাছে যেটা অফার গেছে সেটা কোন সময়কার কে জানে, আর আগের প্যানেলের ব্যাপার কিনা। তার মানে অনেক আগে থেকেই কিন্তু চলছিল, তার মানে শুধু 2016 ব্যাপার না, তার আগে থেকেই সব চাকরি বিক্রি বাটা হচ্ছিল। তার মানে সঠিক করে তদন্ত চললে আরও যেসব নিয়োগ হয়েছে, আরও অন্য এসএসসি বা প্রাইমারি, সবেতেই ওই জল সাদা খাতা, টাকা পয়সা, সবেতেই তদন্ত করলেই উঠে আসবে। এ তো প্রমাণ। কুণাল ঘোষ দলের নেতা, মুখপাত্র, তিনি বলছেন, এবং উনি সাক্ষী যে ওনার কাছেও গেছে আবেদন, যদি ওনার বলাতে টাকার অঙ্কটা ঘুষে যদি খানিকটা ডিসকাউন্ট পাওয়া যায়, তার জন্য ওনার কাছে জেলবন্দি উনি, তখন তাতেও ওনার প্রতি ভরসা করে মানুষ মানে গেছেন। এটাও ভাববার যে উনি জেলে বন্দি, তাতেও ওনাকে ভরসা করে মানে ঘুষের ডিসকাউন্ট পাওয়ার মতো পরিবেশ ছিল। মানে কোন পর্যায়ে বিষয়টা পৌঁছেছিল, যে কুণাল ঘোষ জেলবন্দি, তাতেও এমন একটা ভরসার জায়গা, এমন একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছিল, বাজার তৈরি হয়ে গেছিল, যে কুণাল ঘোষকে ধরলে ঘুষের অ্যামাউন্ট কমতে পারে। মানে সবটাই বুঝতে পারছেন, সবটাই কেমন। তো যাই হোক দর্শক, যেটুকু পরিষ্কার সেটা হচ্ছে যে টাকা পয়সা প্রচুর উঠেছে, দল সেটা জানতো, কাদের মাধ্যমে উঠেছে সেটাও দল জানতো, এবং নেতা মন্ত্রীরা টাকা পয়সা তুলেছেন সেটা দল জানতো, উনি নিজেও সাক্ষী। মানে সবটাই জেনে বুঝে, মানে কেন বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কেন বলা হচ্ছে? সবাই জানতো, সবাই জানতেন, সেই জন্য। তো ফলে এটাকে অস্বীকার করার কোথায় জায়গা রয়েছে? এখন সবাই মানে পিছু হাঁটছে, না আমি জানি না, আমি জানতাম না। ব্রাত্য বসুও অস্বীকার করছে, সবাই বলছে আমি কিছুই জানি না, সব ন্যাকা ষষ্ঠী হয়ে গেছেন সব। তো বিষয়টা যেটা হচ্ছে যে এটুকু পরিষ্কার দর্শক, সবাই জানতেন, সুতরাং মাথাগুলোকে ধরে জেলে পোড়াটা এখন খুব জরুরি হয়ে পড়েছে। আর কুণাল ঘোষের কাছে আমাদের বক্তব্য, এবার বলুন কে সেই মন্ত্রী? যদি আপনার সৎ সাহস থাকে, যদি আপনি সদিচ্ছা থেকে কথাগুলো বলে থাকেন যে এতগুলো ছেলের চাকরিটা চলে গেল, সবার চাকরিটা চলে গেল, তাহলে আপনার প্রকাশ্যে বলে দেওয়া উচিত কে সেই মন্ত্রী, তাকেও জেলের গারদে ঢোকানো উচিত, এবং সেই কাজে আপনার সহযোগিতা করা উচিত, আপনার বলে দেওয়া উচিত। আছে সেই সৎসাহস? বলতে পারবেন, নাকি আপনার আবার অন্যদিকে টিকি বাঁধা, সেটাও দেখতে হবে। যখন প্রকাশ্যে এসে প্রশ্ন তুলতে পেরেছেন, মন্ত্রীর কথা বলতে পেরেছেন, আপনার পরিষ্কার বলে দেওয়া উচিত কে সেই মন্ত্রী। দর্শক বলুন তো, কোন মন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন কুণাল ঘোষ? আপনারা কি কিছু আন্দাজ করতে পারছেন? বলতে পারেন কমেন্টে, কে সেই মন্ত্রী হতে পারেন যেটা কুণাল ঘোষ বলার চেষ্টা করেছেন, বহাল তবিয়তে আছেন বলে বলেছেন। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। আমরা তো 8 তারিখের জন্য অপেক্ষা করে বসে আছি। 8 তারিখে সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে। ওই অতিরিক্ত পদ তৈরি করে অযোগ্যদের চাকরি বাঁচানোর যে প্রসেসটা চালানো হয়েছিল, মানে মন্ত্রিসভাতে প্রস্তাব পাশ করে, সেই বিষয়ে এনকোয়ারির যে অর্ডার ছিল কলকাতা হাইকোর্টের, সিবিআই এনকোয়ারি, যেটাতে খানিকটা স্টে টাইপের দিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেটা আবার আলাদা করে শুনবে বলেছে সুপ্রিম কোর্ট। তার হিয়ারিংটা রয়েছে 8 তারিখে। যদি ওটা তদন্তের হাতটাকে খুলে দেয়, যে অর্ডার কলকাতা হাইকোর্ট করেছিল সেখানে পরিষ্কার বলা ছিল যে প্রয়োজন হলে কাস্টডিতে নিয়ে তদন্ত করতে পারবে সিবিআই। মন্ত্রিসভার ওই যে ব্যাপারটা প্রস্তাব পাস, যার প্রধান ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সুতরাং যখন কলকাতা হাইকোর্ট এতটা কড়া অর্ডার করেছিল, তারা বুঝেছিল যে একটা বিরাট ষড়যন্ত্র হয়েছিল অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য। তো এখন যদি সুপ্রিম কোর্ট যেটা স্টে দিয়েছিল মানে ডিওয়াই চন্দ্রচূড়ের আমলে, যদি সেটা পুরোপুরি তুলে দিয়ে সত্যিই কাস্টডিতে নিয়ে জেরা করার রাস্তাটা খুলে দেয় সুপ্রিম কোর্ট, তাহলে আমরা অন্তত আশা করব যে সিবিআই চুপ করে বসে থাকবে না, এগোবে এবং ঘাড় ধরে প্রয়োজন হলে গোটা মন্ত্রিসভাকে জেলে পুরবে। আমরা এটা দেখতে চাই। আর আলাদা করে কিছু বাছার দরকার নেই, যেহেতু মন্ত্রিসভাতে এটা পাস হয়েছে, যারা ছিলেন সেই মন্ত্রিসভাতে প্রত্যেককে ধরে জেলে ঢোকাও, আর গলা দিয়ে বের করো আর কি ঘটনা রয়েছে, আর যদি কিছু হজম করে থাকেন সেটাও পেট থেকে বের করো। এটা আমরা চাই। দর্শক বলবেন যে ভিডিও এখন নতুন করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, আবারও বলছি এটা ওই কলকাতা হাইকোর্টের অর্ডারের পরে
মানে ইন্টারভিউ, এই সুপ্রিম কোর্টের অর্ডারের পরে না, যদিও সুপ্রিম কোর্ট এখন সেই অর্ডারটাকেই বহাল রেখে দিয়েছে। তো এটা ওই কলকাতা হাইকোর্টের অর্ডারের পরে হলেও এইসব বক্তব্য এই মুহূর্তে খুবই প্রাসঙ্গিক, সেই জন্য এই অংশটা কেটে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হচ্ছে। অবশ্যই দর্শক বলবেন এ নিয়ে যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।